আপনারা যদি একটু পিছিয়ে যান সুবিধা হবে। মিডিয়া বন্ধু ছাড়া যারা আছেন 2-4 কদম করে পিছিয়ে যান। মিডিয়া বন্ধু ছাড়া যারা আছেন 2-4 কদম করে পিছিয়ে যান, পিছিয়ে যান। আরেকটু যাবেন, আরেকটু যান ভাই, যান ভাই, আরেকটু অনেকটা জায়গা আছে, যান যান। মিডিয়া ভাই ছাড়া যারা আছে পিছিয়ে যান, যান ভাই। যেটা আপনাকে বলা আছে, মিডিয়া বন্ধু ছাড়া যারা আছে পিছিয়ে যান। ভাই আপনারা বসে পড়ুন, ওইখানে আসন জমা হয়েছে, আপনারা বসে পড়ুন। ভাই এই আপনারা যদি চুপ করেন আমি তাই গুটি দেওয়ার কথা বলবো, শুনবেন। আমি যে কথা বলবো, কথাগুলো বলবো, কারা শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছেন আমার কথাটা হাত তুলুন তো দেখি। ছাদে মায়েরা শুনবেন না চুপচাপ আমাকে দেখবেন? মায়েরা কথা শুনতে চান না দেখবেন? দূরে যে মায়েরা আছেন গুটি কয়েক আমি কথা বলবো। এই নির্বাচন আসছে, বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে যে প্রার্থী, সে আপনাকে বলবে ভোটটা দেন। তৃণমূলের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন, প্রার্থী ঘোষণার 1 ঘন্টা আগে তিনি বিজেপি থেকে গেলেন, তিনিও বলবেন আমাকে ভোটটা দেন। বামেদের সমর্থনে আইএসএফ এর পক্ষ থেকে মৌলানা মোহাম্মদ শবে মেরাজ খান সাহেব দাঁড়িয়েছেন, তিনিও বলবেন আমাকে ভোটটা দেন। কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছে, তিনিও বলবেন আমাকে ভোটটা দেন। আরো যদি প্রার্থী দাঁড়ায় সবাই কি বলবে? ভোটটা আমাকে দেন, আমাকে জিতালে আমি এই করব, তাই তো সবাই বলবে। এবার আপনারা কাকে ভোটটা দেবেন আপনাদের ইচ্ছা। যাতে আপনাদের নিজেদেরকে বুঝতে না দেয়, নিজেদের মতামতের এক্সারসাইজ কি করতে না দেয়, সেই জন্য মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী দুজন মিলে একটা খেলা খেলে দিল। কি খেলা খেললো? যে মমতা ব্যানার্জি ভালো করে জানে যদি শুভেন্দু অধিকারী রাজনীতি থেকে হারিয়ে যায় তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ঘুষপেটিয়া রোহিঙ্গা বলে ভয় দেখাবে কে। সেই জন্যই শুভেন্দু অধিকারীকে হয়তো বললো, তুই পবিত্র করকে আমার কাছে দিয়ে দে, আমি আমার দল থেকে দাঁড় করাই। কারণ যেই পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ আছে সে নাকি এখানকার তৃণমূলের নেতাদেরকে খুন বা তৃণমূলের কর্মীদেরকে নাকি খুন করেছে, তাই তো? স্বাভাবিকভাবে ভোটটা কি করবে? নিজেদের মধ্যে ভাগ করে দেবে, নিয়ে শুভেন্দু অধিকারীকে জেতাবে। এই জন্য তাদের প্ল্যান করে রেখেছে যে শুভেন্দু অধিকারী 5 বছর ধরে আপনাকে গালাগালি, খিস্তি, অসভ্য ভাষায় কথাবার্তা, রোহিঙ্গা, জিহাদি যা ইচ্ছা বলবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। আর ভোটের সময় বলবে এই শুভেন্দুকে হারাতে হবে, এত বড় বড় কথা বলে। আরে শুভেন্দু অধিকারী এতক্ষণ তো জেলের মধ্যে থাকা দরকার ছিল। যেভাবে মুসলমান সমাজ সম্পর্কে, যেভাবে আমার আর পরিতোষ পরামানিক বাবুর যে ঐক্য আছে সেটাকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য, সাম্প্রদায়িক শক্তির হাত ধরে সকাল বিকাল যেভাবে নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বাজে মন্তব্য করছে, এতক্ষণ শুভেন্দু বাবুকে মমতা ব্যানার্জির উচিত ছিল ধরে জেলের মধ্যে রাখা। কেন শুভেন্দু বাবুকে যদি ধরে জেলের মধ্যে রাখে তাহলে ভয়টা দেখা দেখে, আর ভয়টা না দেখালে মুসলমানদের বোকা বানাবে তাকে। এতে মেন এখানে বুঝতে হবে। আমি আজকে আপনাদের বলবো, কান চিহ্নে ভোট দিয়ে জিতাবেন, আপনাদের ইচ্ছা, দেবেন কি দেবেন না, কিন্তু গুটি কয়েক বিষয় আপনাকে ভাবতে হবে। কেন আমি এই কথা শুরুতে বললাম? আপনি কাকে ভোট দেবেন? এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি ভুলেও
তৃণমূল অপশন দিয়েছে পবিত্র কর মহাশয়কে। যে পবিত্র কর মহাশয় টিকিট পাওয়ার 1 ঘন্টা আগে বিজেপি ছিল, এবং যে পবিত্র করের মুখ থেকে সাম্প্রদায়িক কথা শুনলাম, এখানকার মুসলমান সম্পর্কে যা ইচ্ছা তাই বলল, সে 1 ঘন্টার মধ্যে ধোয়া তুলসী পাতা হয়ে গেল, সাধু পুরুষ হয়ে গেল। সে নাকি আবার এই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির হাত থেকে মুসলমানদেরকে নাকি রক্ষা করবে। বুঝতে পারছেন কি বলছি? অবসর দিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন, যে টিকিট নেওয়ার জন্য 1 ঘন্টা আগে পরে দল চেঞ্জ করে নিল, তাকে যদি আপনি ভোটে জেতান, আর শুভেন্দু বাবুদের বস অমিত শাহজি, নরেন্দ্র দামোদর দাস মোদীজি যদি বলে, বেটা তুই তো আমার ঘরের ছেলে, ঘরে ফিরে আয়, তোকে দরকার লাগলে আমি রাজ্যসভা থেকে কেন্দ্রীয় মিনিস্টার বানাবো, তাহলে পবিত্র কর সাহেব থাকবে না, চলে যাবে? আপনার গ্যারান্টি দিতে পারবেন? চলে যেতে পারে তো? তাহলে আপনার ভোটটা কোথায় যাবে? বিফলে যাবে তো। আমি আবারও বলছি, চলে দেবেন, না হলে দেবেন না। আমি জোর করাতে পারবো না। শুভেন্দু বাবুর মতো অত টাকাও নয়, রাত্রেবেলা বাড়ি থেকে শুনছি নাকি টাকা পৌঁছাচ্ছে। সত্যতা নেই, মানে সূত্র মারফত জানতে পারছি। বাবুরা, আজকে বাবা এত ঠেলাঠেলি করুন, বিপদ হয়ে যাবে। আজকে কেস আমি খাবো? আমায় কেস খাওয়ার ইচ্ছা যাচ্ছে তোমাদের? এমনি 17টা কেস দিয়েছে আমাদের, বুঝলে? আবার একটা কেস খাওয়াবে? যেটা বলছি না, ভাবতে হবে আপনাদের। এখন প্রশ্ন হতে পারে যে এখানে সবে মেরাজ খান সাহেব কত ভোট পাবে? সব যদি মুসলমানরা ভোট দিয়ে দেয়, তাহলে তাও কি জিততে পারবে? এই প্রশ্নটা ছড়াতে পারে। তবে আপনাদের বলবো, নন্দীগ্রামের মাটি, এই পবিত্র মাটি, এই মেদিনীপুরের মাটি, বীরের মাটি, বিপ্লবের মাটি, এই নন্দীগ্রামের হিন্দু ভাইরা যে সবে মেরাজ খানকে ভোট দেবে না, এটা কি কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে? দেবে। কারণ শুভেন্দু বাবুকে টেস্ট করে নিয়েছে আমার হিন্দু ভাইরা, তো দেখে নিয়েছে ও স্বার্থের জন্য হিন্দু ভাই ভাই করছে। তিলোত্তমা, ডক্টর তিলোত্তমা যে খুন হয়ে গেল, ওর বিচার পাওয়ানোর জন্য সিবিআই দায়িত্ব ছিল। এত মাস হয়ে যাওয়ার পরেও ওই তিলোত্তমার বিচার দিতে পারলো না শুভেন্দু অধিকারীর 50,000 টাকা সিবিআই। সুতরাং ভোটের জন্য হিন্দু ভাই ভাই বললো, এই ব্যবসাটাকে ভালো বোঝে। ভোটটার জন্য হিন্দু ভাই ভাই বললো। শুনেছি শুভেন্দু বাবুর পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে কিন্তু এটা লেখেনি যে হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নয়। এটা আমরা বলছি না, নন্দীগ্রামে আমার হিন্দু ভাইরা বলছে যে ও পাক্কা বিজনেসম্যান, পাক্কা বড় ব্যবসায়ী। শুধু আমার ভোটটা নেবে বলে হিন্দু ভাই ভাই করছো। এই যতটুকু তথ্য পেয়েছি, তথ্যের মধ্যে আমার ভুল থাকতে পারে। এই নন্দীগ্রাম বিধানসভাতে যত নাম কাটা পড়েছে, 95% নাম হচ্ছে মুসলমান, তাই না? আর 5% নন মুসলিম। সারা রাজ্যে প্রায় 27 লক্ষ নাম ডিলিট হয়েছে। আমরা যেটাকে মনে করছি বৈধ ভোট ডিলিট করেছে। তার মধ্যে শুনছি 10 লক্ষ হিন্দু ভাইয়েরও নাম গেছে। তো আজকে শুভেন্দু অধিকারী কোথায়? হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছেন। তিনি এখন নন্দীগ্রাম বাঁচাবার ভয় আছে। কারণ একজন মৌলানা সাহেব স্কলার ভোটে দাঁড়িয়েছে খামচিহ্নের পক্ষ থেকে, নন্দীগ্রামে বিপ্লবের মাঠে আওয়াজ দিচ্ছে। হিন্দু মুসলমান নির্বিশেষে খামচিহ্নের পাশে দাঁড়াবে নওশাদ সিদ্দিকীর সাথে বিধানসভায় লড়াই করার জন্য সবে মেরাজ খান যাচ্ছে। এখন রাজ্যে 10 লক্ষ মতো হিন্দু ভাইয়ের নাম কাটা গিয়েছে, সেই নিয়ে কোন উচ্চবাচ্য দেখেছে? তো নন্দীগ্রামের হিন্দু ভাইরাও, নন মুসলিম ভাইরাও বুঝে গিয়েছে এই শুভেন্দু অধিকারীকে আর ভোট দেওয়া যাবে না। ভোটটা কেন দিয়েছিল? তৃণমূলের দুর্নীতি, অন্যায়, অনাচারের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু যারা 2021 সালে শুভেন্দু বাবুকে ভোট দিয়েছে, তারা মাথায় হাত দিয়ে বসে আছে। চোর তাড়ানোর জন্য ভোটটা দিলাম, কিন্তু চোরে মাসতুতো ভাই হয়ে বসে আছে। সবে মেরাজ খান সাহেব কে ফলো করছে না মানুষজন? ফলো করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, খাম চিহ্ন পক্ষ থেকে
সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বিধানসভার মধ্যে আমি দাঁড়িয়ে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে উচ্চবর্ণ কে পিছিয়ে বর্ণ সে দেখে নিয়ে মানুষের জন্য সওয়াল করে গিয়েছি, মহিলা নিরাপত্তার জন্য সওয়াল করেছি, শাসকের এই কৃষকদের কথা বলেছি, ছাত্র যুবর কথা বলেছি, হসপিটালের কথা বলেছি, শিক্ষা ব্যবস্থার কথা বলেছি, ট্রান্সপোর্ট ব্যবস্থার কথা বলেছি, লেবারদের মিনিমাম ওয়েজেস বাড়ানোর কথা বলেছি, এক কথায় মানবতার কথা বলেছি, প্রকৃত অর্থে বাংলাকে এগিয়ে যাওয়ার কথা বলেছি। শুধু নির্দিষ্ট একটা ধর্ম মুসলমানের জন্য বলিনি বা হিন্দুর বিরুদ্ধে বলেছি, এই ধরনের প্রমাণ দেখাতে পারবে না। তাই সারা রাজ্যের মানুষ আজকে আমাদেরকে চাইছে, দিকে দিকে আওয়াজ হচ্ছে দ্বিতীয় ভাঙর তৈরি করতে হবে, অর্থাৎ বিধানসভায় নওশাদ সিদ্দিকীর পাশে বসে লড়াই করার মতো লোক তৈরি করতে হবে। এই লোকটা নন্দীগ্রাম থেকে যাবে, আমরা আশা করি আপনাদের কাছে আশা করতে পারি তো। আপনাদের ভাবতে হবে কাকে ভোটটা দেবেন। এমন মমতা ব্যানার্জি এমন প্ল্যান করে রাজ্যটাকে চালাচ্ছে, আপনার কাছে অপশন থাকলেও দেখতে দেবে না। কি বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই শুধু অপশন, এর বাইরে কিছু অপশন আছে? মমতা ব্যানার্জির এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পটা দেখিয়ে মুসলমানরা বলবে, মুসলমানদেরকে বলবে ভাই ভোটটা আমাকে দাও, বলতে পারবে? ইমামবাতা পুরো এই ভাষা আছে, কন্যাশ্রী সব ধর্মের মেয়ে বাচ্চারা পায়, রূপশ্রী সব ধর্মের বাচ্চারা পায়। এমন কোন প্রকল্প নাই যেই প্রকল্পের কথাটা শুনিয়ে বলবে যে এই কারণে ভোটটা মুসলমান আমাকে দিতে হবে। আছে কোন প্রকল্প? আছে একটা প্রকল্প, প্রকল্পটার নাম হচ্ছে বিজেপির ভয়। একটাই প্রকল্প মমতা ব্যানার্জি রেখেছে মুসলমানদের জন্য, এটা দেখিয়ে মুসলমানদের ভোট নেবে, সেটা হচ্ছে বিজেপির ভয়। তো আমরা 5 বছর শুভেন্দু অধিকারীকে দেখে নিয়েছি ওর কতটা সাহস, দেখেছিল নাকি? ও অম্বিতম্বি করে অনেক, কিন্তু বাস্তবে বুঝে নিয়েছি। তাই আপনাদের বলবো একটু চোখ কান খুলে চলতে হবে। আপনার ভোট আপনি দেবেন, এতটুকু বলবো। আগামী 5 বছর আপনি ভালো থাকার উপরে নির্ভর করছে এই ভোটটা। পবিত্র করকে দেওয়া ভোট আর শুভেন্দু অধিকারীকে দেওয়া ভোট আলাদা মনে হবে আপনাদের? পবিত্র করের ভোট দেওয়া ভোট আর একজন প্রাক্তন তৃণমূল আর একজন প্রাক্তন বিজেপি, কি খেলা চালাচ্ছে আমাদের সাথে বলুন তো? একজন প্রাক্তন তৃণমূল শুভেন্দু অধিকারী আর অন্যজন প্রাক্তন বিজেপি, শুধু দল বদল করে এসে আমার সামনে আপনার সামনে দাঁড়াচ্ছে। ওরা স্বার্থের জন্য আবার ব্যাক টু প্যাভিলিয়ন হতে পারে, আবার তার দেশি ইউনিটে ফিরে যেতে পারে। তাই আপনাদের বলবো মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না। একবার চোখ কান বুঝুন, একটু ভাবুন, সারা রাজ্যে অন্যায় হচ্ছে, দলিতের উপরে হচ্ছে, আদিবাসীর উপরে হচ্ছে, মুসলমানের উপরে হচ্ছে। রাজ্যের ভোট বলে আমি রাজ্যের কথা বলছি। কোন সময় দেখেছেন 18 জন মতো আদিবাসী বিধায়ক আছে পশ্চিম বাংলাতে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সোচ্চার হতে? 68 জন দলিত সমাজের বিধায়ক আছে একবারের জন্য ফেক এসটি সার্টিফিকেট নিয়ে তাদের সওয়াল করতে? যদি থেকে থাকে বলবে, তারা বলে না। 43 জন মুসলিম সমাজের বিধায়ক আছে শাসক দলের, তারা একবারের জন্য দুর্গাপুরে যে কাণ্ডটা ঘটলো একটাও কথা বলা তাদের মুখে কথা বেরোয় না। রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে, ওটা কমানো হোক, এতটুকু কথা বলার ওদের সাহস নাই। ঈদের দিনে 2 ঈদ মিলিয়ে 5 দিন ছুটি দেওয়া হোক, এই বলার সাহসটুকু ওদের নাই। সুতরাং এই দলিত আদিবাসী মুসলমান চক করে ফেলে আমাদেরকে শুধু শোষণ করা হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আওয়াজ তুলছে ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে, ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। রমজান মাসে ফসলের দাম, ফলের দাম যেভাবে বাড়ছে তার দাম কমাতে হবে, এদের দিনে 2 থেকে 5 দিন ছুটি দিতে হবে। এই আওয়াজই নওশাদ সিদ্দিকী তুলছে, খাম চিহ্ন তুলছে। তাই আপনাদের কাজ কি হবে? আমাদের হাতকে শক্ত করা। আমি আবারও বলছি, ইচ্ছে হলে খাম চিহ্ন দেবেন, না হলে দেবেন না, কিন্তু একটু ভাববেন ভোটটা কোথায় আমি দেবো, কেন ভোটটা দেব। আপনার এই ভোট দেওয়া নির্ভর করছে আগামী 5 বছর আপনি কেমন থাকবেন। সরকারি হসপিটালে গেলে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন কি পাবেন না, এই 23 এপ্রিল আপনার ভোট দেওয়ার উপরে নির্ভর করছে। এই 23 এপ্রিল আপনার ভোট দেওয়াটা নির্ভর করছে আপনার বাড়িতে বাচ্চাগুলো সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, সেখানে
শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না? কারণ আমি আপনাদের বলে যাই, নন্দীগ্রামের মানুষকে বলছি, বক্তব্য শেষ হলে বাড়ি যাবেন। মায়েরা অনেক অংশে দাঁড়িয়ে আছে, মায়েরা বলি যে হাতে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওই হাতে মমতা ব্যানার্জি আপনার ছেলের ভবিষ্যৎ গুলোকেও কিন্তু ধ্বংস করছে। আর শুভেন্দু অধিকারী বলে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে। বাড়ি ফিরে যাবেন, প্রচুর মায়েরা আছেন, পুরুষ বাপেদের সাথে সাথে মায়েরাও আজকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটাও কিন্তু প্রমাণ করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে আটকে রাখতে পারবে না, যুব ভাতা রাখতে পারবে না। আমি আপনাদের বলবো, বাপেরা আছেন, মায়েরা আছেন, আজকে বাড়ি যাবে, আপনার বাড়ির 6 এর বাচ্চাকে ডাকবেন, আপনার বাড়ির ক্লাস 4 এর বাচ্চাটাকে ডাকুন, অঙ্কের বইটা নিন, খাতা দিন, দিয়ে বলুন, এখন যে 4 এ উঠেছে অলরেডি 3 পাস করেছে, 3 অঙ্কের বইটা দিয়ে বলুন অনুশীলন 1 এর অঙ্কটা করতে। সরকারি প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো 3 থেকে 4 এ উঠেছে চেক করে দেখে নেবেন মায়েরা। যদি আপনাদের ছোট ভাই নওশাদ আমি যদি মিথ্যা কথা ভুল কথা বলি, এরপরে নন্দীগ্রামে বক্তব্য দিতে আসলে বলবেন কাজ কাম ছেড়ে দিয়ে বাবু তোমার বক্তব্য শুনছিলাম, তুমি কিন্তু ডাহা টাটকা মিথ্যা কথা বলেছো, তুমি আর নন্দীগ্রামে আসবে না। আর আমি যদি এখানে এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলছি, আমি যদি মিথ্যাচার করি, আমি দ্বিতীয়বার নন্দীগ্রামের মুখ দিকে আমি মুখ ঘুরাবো না। বাড়ি যাবেন, এই বাচ্চা মেয়ে খেলো, মাঠে চলে যাও, মাঠে চলে যাও, খেলো খেলো, এখন খেলার সময় তোমাদের এখানে না। বাড়ি যাবেন, ক্লাস 4 এর বাচ্চাকে ডাকবেন, 3 এর অঙ্কর বইটা দেবেন, খাতাতে দেবেন, অনুশীলন 1 এর অঙ্কটা করতে বলবেন। 100টা সরকারি প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো পড়ে সেই বাচ্চাদের মধ্যে 90 জন ফেল করবে, আমি এখানে বলে গেলাম। এই রেকর্ড হচ্ছে, মিলিয়ে নেবে। ক্ষতিকার হচ্ছে শুভেন্দু অধিকারীর ছেলের ক্ষতি হবে না, পবিত্র গড়ের ছেলের ক্ষতি হবে না, অভিষেক ব্যানার্জির পরিবারের ক্ষতিকার হবে? ক্ষতি হচ্ছে আপনার পরিবারের, যে দিন আনে দিন যায়, যেখানে তেল এবার যে কিশোর যে সেলাই করে তার সংসারটা চলে। কারণ আপনাদের অর্থ নেই আপনাদের বাচ্চাগুলোকে প্রাইভেট স্কুলে পড়ানোর, আপনারা ওই জন্য অর্থের অভাবে আপনাদের ছেলেগুলোকে সরকারি স্কুলে পড়াচ্ছেন, আর সেখানে গিয়ে একটু খিচুড়ি খেয়ে বাড়ি চলে আসছে, শিক্ষার পরিকাঠামো বুনিয়াদী শিক্ষাটা ধ্বংস করে দিচ্ছে। এটা নির্ভর করছে। ক্লাস 6 এর বাচ্চাকে ডাকুন, 5 এর বাচ্চাকে ডাকুন, পেনটা খাতাটা দিন, তার নাম, তার বাপের নাম, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, আর ঠিকানা। এটা লিখতে রকেট সায়েন্স লাগে না, ইংলিশে লিখে নিতে বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে, এই নন্দীগ্রামের মাটি থেকে বলে যাচ্ছি, 100টা বাচ্চাকে ট্রাই করে দেখুন, 90টা বাচ্চা ফেল করবে। ক্ষতিটা কার হচ্ছে একটু বুঝুন। যারা হুমকি দিচ্ছেন 5 তারিখের পরে নাকি আমাদের কর্মীদের দেখা নেবেন, তাদের বলছি আপনার বাড়ির বাচ্চাগুলোকে ট্রাই করে দেখুন। যার হয়ে আপনি হুমকি দিচ্ছেন এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়ে আপনার বাচ্চাগুলোকে ধ্বংস করছে। কারণ আপনি এখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পবিত্র কলেজের হয়ে লাঠিয়াল বাহিনী আছেন, আর এদের পরের প্রজন্ম, এদের অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি পবিত্র কলেজ পরিবার দেখুন বেসরকারি স্কুলে পড়াচ্ছে, বাইরে পড়িয়ে শিক্ষিত করে নিয়ে আসবে। তার হয়ে লাঠিয়াল বাহিনী আপনার ছেলেগুলোকে করবে বলে আপনাকে এখন গুমরাহ করে রেখেছে, স্কুলগুলোকে এরাই বন্ধ করছে। দাদু ছিল, মিলিয়ে দেবেন, খারাপ ভাবে দেবেন না। দাদু ছিল, এর দাদুর লাঠিয়াল বাহিনী। এখন যে নেতা হয়েছে, নেতার ছেলে নেতা হচ্ছে তো ভাই, এর দাদুর লাঠিয়াল বাহিনী। বাপ হয়েছে, এর লাঠিয়াল বাহিনী। ছেলেকে ওর ছেলের লাঠিয়াল বাহিনী করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই ভোটটা নির্ভর করছে আগামী 5 বছর আপনার পাড়ার স্কুলের শিক্ষক থাকবে কি থাকবে না। এই ভোটটা নির্ভর করছে আগামী 5 বছর আপনার বাড়ির বাচ্চাগুলো স্কুলমুখী হলে শিক্ষা নিয়ে ফিরে আসবে, শিক্ষা গ্রহণ করে ফিরে আসবে, না মিড ডে মিলটা খেয়ে একটা ডিম নিয়ে ফিরে আসবে, সেটা নির্ভর করছে। তাই ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না হলে দেবেন না। সমালোচনা করুন, ওয়েলকাম, আমার কোনো যাই আসে না। কিন্তু চোখ কান খুলে চলুন, আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আপনার উপরে এত অন্যায়, অনাচার, গালাগালি, মিথ্যা অপবাদ দেওয়ার পরেও আপনার হয়ে কথা বলার কাউকে খুঁজে পাচ্ছেন না। সেই দলিত, আদিবাসী, হিন্দু মুসলমানের উপরে যখনই কোনো অত্যাচার অনাচার হচ্ছে, সেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ছুটে যাচ্ছে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় ভাঙড়ের বিধায়ক একা লড়াই করছে, ওর সাথ দেওয়া দরকার, তাহলে 23 এপ্রিল আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের সাথ দেবেন, আমাদেরকে বিধানসভার মধ্যে পাঠাবেন। আর যদি না মনে হয় যে আমাদের
আমার পবিত্র করি ভালো আছে, কেউ যদি মনে করে শুভেন্দু বাবু ভালো আছে ভোটটা দেওয়া দরকার, কেউ যদি মনে করে পবিত্র কর ভালো দল বদলে নিয়েছেন ওয়াশিং মেশিন হয়ে গেছে ভালো যদি মনে হতে কিন্তু এতটুকু বলে রাখবো, আজকে আপনার পাড়ার যে মসজিদটা আছে, আপনারা যারা এখানে মুসলিম সম্প্রদায়ের আছেন, যে পূর্বপুরুষের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, ঈদগাহটা যে খুব সুরক্ষিত আছে, মাগবারাটা যে সুরক্ষিত আছে, তথা ওয়াকাফ সম্পত্তি এখনো যে বেঁচে আছে, এটা কোনো পবিত্র করের করা মামলাতে নয়, অভিষেক বাবুর করা মামলাতে নয়, এটা কোনো মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য এখনো আপনার এলাকার কবরটা সুরক্ষিত আছে। আর আমরাই আবার বিজেপি দালাল হয়ে যায়, শুনছো তো হাসি লাগে। বিজেপি আইন করে ওয়াকাফ সম্পত্তি কাটতে চাইছে, আর বিজেপি নাকি নওশাদ সিদ্দিকীকে টাকা দিচ্ছে। আবার যে বিজেপি আমাকে টাকা দিচ্ছে, আমি ওই টাকায় আবার বিজেপির করা আইনকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি। বুঝতে পারছেন? এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল না, সিএ এর বিরুদ্ধে মামলাটা সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি করেনি, এটুকু মনে রাখবেন। সুপ্রিম কোর্টে 2019 সালে নওশাদ সিদ্দিকী গিয়েছিল, গিয়ে মামলা করেছিল বলে আপনাদের উপরে আগুন তুলে টাকাবার সাহস পাচ্ছে না, কিন্তু টাকা ওরা দিচ্ছে, আবার ওদের টাকা নিয়ে ওদের আইনকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। এটা পাগলও বিশ্বাস করবে? বলবো বলবো বলবো, ওটা তো মনে হচ্ছে লিখে নিয়ে এসছে হাতে, যদি ভুলে যায় 95% মুসলিমদের নাম বাদ এখানে, হ্যাঁ লিখে নিয়ে এসছে, যদি না ভুলে, আর যদি ভুলে যায় রিমাইন্ড দেবে। কি বলছি বুঝতে পেরেছেন? বিজেপি তারা বলছে না, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। এই যে চুটকে নেতা আছে আপনার পাড়ার, এদেরকে বলবেন, এদের উপরের নেতা, তার উপর নেতা, জেলার নেতা, রাজ্য নেতা, আবার নাকি সর্বভারতীয় নেতা। বলছে কি 2 টাকার পয়সা, তার আবার গ্যাস মোমো, সর্বভারতীয় নেতা। যা এখানে তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, ঘাসের উপরে জোড়া ফুল, তাই তো? এই সিম্বলটা নিয়ে প্রমাণ করে দিচ্ছি বিজেপির দালালকে, বিজেপির গর্ভে কে জন্ম হয়েছে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এটা আমার ভুল প্রমাণ করতে পারে, আমি আমার প্রার্থীকে প্রত্যাহার করে নেব। ঠিক আছে? চ্যালেঞ্জটা এটাই। এই ফুল সিম্বলটা কিভাবে পেল? ঘাস ফুলের উপরে যারা তৃণমূলের নেতারা যদি আমার মাইকের আওয়াজ শুনতে পান বা যদি ভিডিও পরে দেখেন, তারা আমার ভিডিওটা শুনবেন বা এখন যেটা বক্তব্য দিচ্ছি বিরোধী নওশাদ হিসাবে শুনবেন না। একজন আপনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে চুপচাপ আমার কথাটা শুনুন, তারপরে আপনার নেতাদেরকে জিজ্ঞাসা করবেন এটা সত্যি কি মিথ্যা। যদি মিথ্যা আমার কথা প্রমাণ করতে পারে, তাহলে আমি সবে মেরাজ খান সাহেবের এখান থেকে প্রার্থীটা প্রত্যাহার করে নেব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। প্রথমেই বলি, এই যে জোড়া ফুল দেখছেন, এটা বিজেপির জন্য তৃণমূল পেয়েছে। কি বললাম? বিজেপির জন্য তৃণমূল পেয়েছে। 1998 সালে তৃণমূলের যে দলটার যে জন্ম হয়েছে, এই দলটার যারা জন্ম দিয়েছে সেই রাজনৈতিক দলটার নাম হচ্ছে বিজেপি। এটুকু মিলিয়ে নেবেন। এবার কিভাবে পেল? সিম্বল রিজার্ভ করার জন্য একাধিক ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 6 সিম্বল থেকে নিতে হবে আপনাকে। আমি যতটুকু জানি, যখন এই জোড়া ফুল ছিল, 3 সিম্বলে জোড়া ফুল ছিল না, তাহলে পেলে কি করে? প্রশ্ন থাকবে না। 3 সিম্বলে যেমন খামটাকে আমরা তৈরি করে দিয়েছি, দুনিয়ার 3 সিম্বল আছে, ওর থেকে আমরা খামটাকে পছন্দ করে নিয়েছি। তেমন ওই 3 সিম্বলের মধ্যে জোড়া ফুল ছিল না, তাহলে পেল কি করে জোড়া ফুল? একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, এই সিম্বলকে রিজার্ভ করতে গেলে 6% উপরে ভোট পেতে হবে, হয় 5 নাহলে 6% উপরে ভোট পেতে হবে, অথবা 2টো এমএলএ লাগবে। 1998 সালে তৃণমূলের দল তৈরি হয়েছিল, তৈরি হওয়ার কত পরে 2টো এমএলএ পেয়েছিল আপনারাই বলুন। 1998 ইলেকশনে পেয়েছিল, 2001 ইলেকশনে পেয়েছিল, 2004 ইলেকশনে পেয়েছিল। তাই 3টে নির্বাচন পার হয়ে গেল, 2টো নির্বাচন পর্যন্ত অনেক সুযোগ থাকে। তারপরেও কিভাবে 2006 ইলেকশনেও
জোড়া ফুল থাকলো। এখানটা হচ্ছে বুঝতে হবে কিভাবে তাহলে রাখতে পারবেন। আমরা আইএসএফ যদি চাই আমাদের পক্ষ থেকে সিম্বল একটা দিলে যেটা আমরা লড়াই করব, তাহলে কোন একটা সর্বদলীয় রাজনৈতিক দলকে রেকমেন্ডেশন দিতে হবে যে এই আঞ্চলিক দল এই সিম্বলে লড়াই করতে চাইছে, একে এই সিম্বলটা দেওয়া হোক। তার আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস এই সিম্বলে লড়াই করতে চাইছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছিল, কিন্তু প্রশ্ন এখানে কোন সর্বভারতীয় দল রেকমেন্ডেশনটা দিয়েছিল যে জোড়া ফুল চিহ্ন দিয়ে তৃণমূল লড়াই করলে দেওয়া হোক? সেই দলটা কে? সেই দলটা শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে বিজেপি রেকমেন্ডেশন করেছিল বলে তৃণমূল সিম্বলটা পেয়েছিল। তাহলে আপনি কোথায় হাত দেবেন? আপনি বিজেপিতে হাত দেবেন না কেন? সাম্প্রদায়িক দল। বিজেপিকে হাত দেবেন না কেন? প্ল্যান করে নন্দীগ্রামের নয়, যে নামটা ডিলিট হয়েছে 95% নাম মুসলমানের। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা বিজেপি তৃণমূলের প্ল্যান, আর নির্বাচন কমিশনকে শুধু সামনে রেখেছে। তাহলে বিজেপিকে ভোট দেওয়া যাবে না আমাদের? এই বাংলার সংস্কৃতি, এই নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, এই বাংলাকে তারা আজকে ধ্বংস করতে চাইছে। এই বাংলার একই উঠোনে কে হিন্দু কে মুসলমান আমরা কোনোদিনই ভাবতাম না, বসে আড্ডা দিতাম। সেই বাংলাকে আজকে বিষিয়ে তুলছে এই বিজেপি। সুতরাং যে পদ্ম ফুলে হাত দেওয়ার কোন প্রশ্ন আমাদের থাকছে না। কিন্তু প্রশ্ন এখানে আমার থেকে যায়, তাহলে ফুল ফুলে হাত দেবে বলছে কি জোড়া ফুল? তো জোড়া ফুলের জন্ম তো পদ্ম ফুলে দিয়েছে অপশন হিসাবে। যেখানে আমাকে ভালো লাগবে তো ওকে দেবে, মানে আপনারা এখানে টুর্নামেন্ট হয়তো নাকি, হ্যাঁ খেলা ফেলা হয়তো কাউন্সিলের টিম থাকলে তাকে হারাতে পারে, যত ভালো টিম করেন না কেন। হ্যাঁ আমিও ভাই এখানে মেদিনীপুরে অনেক খেলে গেছি ভলিবল টুর্নামেন্ট। হ্যাঁ ঠিক আছে, কি বললাম? কাউন্সিলের টিম থাকলে গোপীবল্লভপুর, ওরা অবশ্য ঝাড়গ্রাম পড়তে পড়ছে, কাউন্সিলের টিম ছিল, দুবার করে ফাইনাল খেলতে হয়েছে আমাদের, বুঝতে পেরেছে? না এবার ফাইনাল হয়নি, এর পরেরটা হবে। যাক সে প্রসঙ্গে যাচ্ছি না, দুটোই তো কাউন্সিলের টিম। এদের গোডাউন এক জায়গায়, সুরম আলাদা। বিজেপি তৃণমূলের গোডাউন হচ্ছে নাগপুর, সুরমটা শুধু আলাদা আলাদা করে রেখেছে। তাই বিজেপির পদ্ম ফুলের পরিবর্তে কোন সিম্বলে আপনি হাত দিতে চাইছেন? জোড়া ফুলে। ওর জন্ম তো পদ্ম ফুলই দিয়েছে, তাহলে ওটাকে প্রত্যাখ্যান করতে হবে না। আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর গুটি কয়েক কথা বলবো। একদিকে পদ্ম ফুল আর জোড়া ফুল, যে নারী সুরক্ষা নিয়ে কথা বললেও দেখা যায় নারীদের অত্যাচারে সব থেকে বেশি যদি এগিয়ে থাকে বিজেপি পরিচালিত রাজ্যগুলো, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই ধরনের রাজ্যগুলো। আর পশ্চিম বাংলায় নারীদের বলছে রাত 8টার পরে নাকি কাজ থেকে আর ফিরতে পারবে না। আর আমরা খামচিহ্ন বামপন্থীরা বলছি নারী তার কর্মস্থানে কখন যাবে আসবে তার এখতিয়ার, কিন্তু কর্মস্থানে যাবে আসবে তার নিরাপত্তার দায়িত্ব সরকারকে কাঁধে তুলে নিতে হবে। এটা ডিফারেন্স। আপনারা ডিসাইড করুন যে নারীর উপরে যে বৈষম্য সেটা বন্ধ করবেন, না নারীর যে নিরাপত্তা দিতে চাইছে তার পাশে থাকবে। একদিকে 1,500 টাকা মাসে দিচ্ছে বেকার ভাতা, আর আমরা এক বলছি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসুন, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার মাইনের চাকরির আমরা ব্যবস্থা করব। আপনারা কোনটা গ্রহণ করবেন? এরা একদিকে 1500 টাকা মানে পার ডে 50 টাকা আপনার বেকার ভাতা পাচ্ছেন, এর পরিবর্তে আমরা বলছি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। নন্দীগ্রামে আমাদেরকে যে তার খামচিহ্নকে মহিষাদলে আছে, আপনার পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, চণ্ডীপুর থেকে শুরু করে ভগবানপুর থেকে শুরু করে এই পূর্ব মেদিনীপুরের কথা বলছি। আমরা যে বামপন্থীরা যেখানে একসাথে লড়াই করছে ওদেরকে জিতে ক্ষমতার মসনাদে নিয়ে আসুন। ওয়ান ফ্যামিলি ওয়ান জব, অর্থাৎ পরিবার প্রতি একটা করে স্থায়ী কাজের ব্যবস্থা আমরা করে দেবো। কোনটা গ্রহণ করবেন? আপনারা তো ছেড়ে দিলাম। 1,500 টাকা মাসে দেবেন না, মাস দিলে 15 থেকে 22,000 টাকা ইনকাম যেমন থাকছে একটা, আর একটা কি থাকছে? ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রতি পরিবার থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা আমরা করবো। কোনটা গ্রহণ করবেন? আপনাদের উপরে ছেড়ে দিলাম। কোনটা গ্রহণ করবেন? রমজান মাসে হিজাব টেনে বা দুর্গা উৎসবের সময় খেতে কেটে বক ধার্মিক সাজা, না যারা ধর্ম পালন করছে ধর্ম পালনে কেউ বাধা না দিতে পারে, সঠিকভাবে যাতে ধর্ম পালন করতে পারে
তাদের শারীরিক নিরাপত্তা দরকার, আমরা সে দাবি করছি। কোনটা গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করছে। আমার কাছে বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছে এর উপরে আলোচনা করার জন্য। প্রথমে বলি, এসআইআর নাকি আচ্ছা আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আমি অনেক আগে কথা বলেছি, আর বললে বলে হাতিয়ে গেছি। আমি আজকে ওয়ান স্টেজ বলছি, আমি নওশাদ সিদ্দিকী, এত ক্যামেরা চলছে, এত মানুষ আছে, সবাইকে সাক্ষী রেখে বলছি, এটা তো টাকা নিয়েছে জীবনে প্রমাণ করতে পারবে না। মৌলানা সাহেব তো বলে দিয়েছেন, যদি না প্রমাণ নিয়ে কি অনেক বড় কথা বলে দিয়েছে। আমি অত হার্ড হিটার নই, তো আমি বলতে পারছি না। আমি তো হার্ড হিটার, আমি হার্ড হিটার নয়। আমি তা অনুরোধ করবো ঠান্ডা মাথায় বলতে হবে একটু কথা, তা আমি ওই রকম আক্রমণ একটু বলতে পারবো না। আমি এতটুকু বলছি, মমতা ব্যানার্জিও সৎ সাহস নয় নাম ধরে বলার। যদি মমতা ব্যানার্জিও বলে নাম ধরে আইএসএফ অমুক জায়গায় অমুক দিন অত টাকা নিয়েছে, এটা মিথ্যা। মমতা ব্যানার্জিকে টেনে আমি কোর্টে নিয়ে যাবো তার জবাব চাওয়ার জন্য। চালানোর নেতা বলে দিল ওই আমি পাত্তা দিই না, যদি সৎ সাহস থেকে মমতা ব্যানার্জি বলে। তারপরে বলছি, ওদের কথাটা সত্য মিথ্যার বিতর্কে যাচ্ছি না। আচ্ছা, আমি টাকা নিচ্ছি, আপনাকে জানেন নিচ্ছি কি নেন আপনারা জানেন না। ভাইজান আপনার বিশ্বাস আছে ভাইজান নেবে না, কিন্তু আমি অনেস্টেজ বলছি, এত ক্যামেরা আছে, আমি প্রকাশ্যে বিজেপির কাছ থেকে টাকা নেবো বলছি। এই বন্ধুরা বলছে আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা টাকা নিয়েছি আমরা জানি না, আমার বন্ধুগুলো জেনে গিয়েছে। তাহলে সেই বন্ধুদের খুব ভালো সম্পর্ক আছে শুভেন্দু অধিকারীর সাথে গোপনে গোপনে, তাই না? শুভেন্দু অধিকারীকে দিয়ে বলছে তোমাদের একে এমন দিয়েছি তেমন দিয়েছি। তো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনি 1 কোটি টাকা ব্যবস্থা করলে আমি 10 লাখ টাকা রাখবো, 90 লাখ টাকা আপনাদের দিয়ে দেবো। অর্থাৎ যা টাকা বিজেপির কাছ থেকে অ্যারেঞ্জ করে আইএসএফ কে দিতে পারবে, তার মাত্র 10% টাকা আইএসএফ রাখবে পার্টি চালানোর জন্য, আর 90% টাকা যে বন্ধু অ্যারেঞ্জ করে দেবে তাকে দিয়ে দেবো। অসুবিধা আছে আর কিছু? লুকোনো ছুকোনোর ব্যাপার নেই, একদম সরাসরি বলে দিচ্ছি। কি বলছি বুঝতে পারছেন? যেই বিজেপি দলিত আদিবাসী মুসলমানকে জবাই করে দিচ্ছে, খুন করছে, সেই বিজেপি নাকি নওশাদকে টাকা দেবে, আর নওশাদ সবে মেরাজ খান পরিতোষ পরামানিক সাহেবরা নাকি তার কাছ থেকে টাকা দেবে। এত খারাপ সময় আসেনি সত্যি আমাদের অর্থে বাবা। এই বর্ষার সময় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রোগ্রাম করছে, কেউ সেট করছে দেখছেন না? হ্যাঁ, চেয়ার দিয়ে সেট করে যা লোক এখানে এসেছে ওই রকম ভর্তি হয়ে যাবে, সুন্দর করে গুছিয়ে। করতে গেলে একটা প্রোগ্রাম 8-10 লাখ টাকা খরচ আছে। এই মোদিজি আসলো 6টা হেলিকপ্টার, বুঝতে পারছেন? আর এদিকে আমি ভাঙা একটা সাইকেল পাচ্ছি না, 3 দিন আগে থেকে। কি বলছি বুঝতে পারছেন? ওই রকম সেট করে যদি টাকা থাকছে অন্তত ওই রকম একটা সেট বানিয়ে ফেলতে পারছে। তা আমরা চাইছি ভাই, বিজেপির কাছ থেকে যদি কেউ প্রকাশ্যে টাকা দিতে চায়, প্রকাশ্যে নেবো, তাকে 90% ফেরত দেবো, 10% আমরা রাখবো পার্টি চালানোর জন্য। এই ম্যাটারটা ক্লোজ। আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় যে সবে মেরাজ খান নওশাদ ভাইজানেরা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে করছে, বলবে এই টাকা নিয়েছে কি নাই প্রমাণ নেই, কিন্তু ভাইজান এসে নন্দীগ্রামের মুখ থেকে বলে গিয়েছে যদি কেউ অ্যারেঞ্জ করে দিতে পারে তার 90% টাকা দিয়ে দেবো। তুই 80% রাখবি, 10% আমাকে দিবি, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তোকে ভাইজানের কাছে নিয়ে যায় টাকার ব্যবস্থা কর। আজকের পর থেকে যদি কথা কেউ বলে, তার একটাই কথা, ভাই তুই ব্যবস্থা কর। আর ভাইজান বলছে আমি প্রকাশ্যে ব্যবস্থা নেবো, ওই গোপনে গোপনে আমি ভাই নিতে পারবো না, যাবে অন স্টেজ অন ক্যামেরা। কেউ যদি বলে এই বিষয়টা উত্তর দিয়ে থাকে, বিষয়টা হয় সে আগিয়ে নিয়ে যাবে, না হলে ম্যাটার ক্লোজ। এসআইআর নিয়ে বলছিলেন না, এখন আপনারা করবেন কি বলুন? 95% মানে যত নাম কেটেছে তার মধ্যে 95% তৃণমূলকে, এই মুসলমান, ওই 95% এর মধ্যে 90% তৃণমূলকে ভোট দিয়েছিল। বুকে হাত দিয়ে বলুন তো আপনারা বুকে হাত দিয়ে বলুন, যাদের নাম ডিলিট করেছে তাদের মধ্যে 90, মুসলমানদের মধ্যে 90% তৃণমূলকে ভোট দিয়েছিল। আজকে তৃণমূল এই নামটাকে তোলার জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে? হ্যাঁ, কি বলছে, কাগজ দিয়ে তুলে দেব। আমি অনুরোধ করছি, এতটুকুই অনুরোধ করছি, আর দ্বিতীয়বার চক্করে পড়বেন না। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে বলেছে, আপনারা ট্রাইব্যুনালে আপলোড করুন, ডাক আসবে তখন আপনারা যাবেন। তারপরে যদি মনে হয় কোন সময় আইনি সহায়তার প্রয়োজন আছে,
আমি একথা জোর গলায় বলতে পারি, নন্দীগ্রামের মানুষ আমাকে খালি হাতে ফিরলাবে না বিধানসভায় শবে মিরাজ খানকে পাঠাবে সেই শর্তে বলছি না আমি। যদি কোনো সময় আইনের প্রয়োজন হয়, শবে মিরাজ খান সাহেবরা আছেন, পরিতোষ পরামানিক সাহেবরা আছেন, কালু বাবুরা আছেন, আমরা আছি, আমরা আপনাদের জন্য আইনের বিশেষজ্ঞ দেব আপনার এই সমস্যার সমাধানের জন্য, কথা দিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এটা আজকে আসলো কেন? 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, 11টা রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, 11টা রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন নাই, 11টা রাজ্যে এইভাবে নাম ডিলিট হয়নি। পশ্চিমবাংলায় হলো কেন? পশ্চিমবাংলায় প্রথম উত্তর দিচ্ছি, পশ্চিমবাংলা সরকার চেয়েছে তাই এটা হলো, কেরলের সরকার চায়নি তাই এটা হয়নি, তামিলনাড়ুর সরকার চায়নি তাই এটা হয়নি। তার প্রমাণ আমি দিয়ে যাব। আমি অর্ধেক বক্তব্য দিয়ে ছেড়ে চলে যাওয়ার ছেলে না। আমার বক্তব্য যদি আমি কোনো ভুল বলি, তৃণমূল কংগ্রেস আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুন। আমি এদের বিরুদ্ধে মিথ্যা কথা বলি না, অন্যায় কথা বলি না, তারপরেও আমার নামে 17টা মামলা অলরেডি হয়ে গিয়েছে। যদি আমি এদের বিরুদ্ধে একটা মিথ্যে কথা বলি, 17 হবে এখন 170টা মামলা হয়ে যাবে, তাই না? আমি আপনাদের বলি, সরকার চেয়েছে তাই আপনি ঝামেলায় পড়েছেন। একদম রাফসাফ কথা বলছি, সহজ ভাষাই বলছি। মমতা ব্যানার্জি চেয়েছে আপনি গাড্ডায় পুরুন, তাই হয়েছে। আমার কাছে ছবি আছে, আমার ভাঙড়ে একটা দেয়ালে লিখেছে তৃণমূল এসআইআর থেকে বাঁচতে তৃণমূলকে ভোট দিন। বুঝতে পারছেন কি বলছি? নন্দীগ্রামে এখন এই গল্প চলছে, নন্দীগ্রামে এই গল্প চলছে, হোটেল লিস্টে নাম তুলতে তৃণমূলকে ভোট দিন। আমি এখন জানতে চাই এসআইআরটা কোন সরকারের আমলে হয়েছে, নওশাদের সরকারের আমলে না তৃণমূলের সরকারের আমলে? উত্তর দেন একটু আপনারা। তৃণমূলের সরকারের আমলে এসআইআর হয়ে আমার নাম কেটে গেল, আবার এরা বলছে আমাদেরকে সরকারে নিয়ে আসো, আমরা নাম তুলে দেবো। তাহলে তুমি এতদিন সরকার চালাচ্ছিলে না সার্কাস চালাচ্ছিলে ভাই? তখন ওদের সরকারের আমলে নাম কাটলো, বলছে আবার সরকারে নিয়ে আসো, তোমার নাম তুলে দেবো। নাটক চলছে। আমি আপনাদের বলি, 250 কোটি টাকা খরচ করেছে মমতা ব্যানার্জি এসআইআর করার জন্য। শুনে রাখুন, এই তথ্য দিয়ে কে বক্তব্য দেবে কি দেবে না বলতে পারছি না, আপনারা জেনে রাখুন। 250 কোটি টাকা খরচ করেছে এসআইআর করার জন্য। 90,000 মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য রাজ্য সরকার। রাজ্য সরকার যদি বলতো ভোটের আগে আমি আর অফিসার দিতে পারছি না, ভোটের পরে হবে যা হবে, তাহলে এখন এসআইআর হতোই না। রাজ্য সরকার যদি 250 কোটি টাকা না দিত, তাহলে এসআইআর করার জন্য যে টাকাটা লেগেছে সেটা না দিলে এসআইআরটা বন্ধ হয়ে যেত। তারপর অনেকে গল্প শোনাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, হ্যাঁ আমি সব ধরে নিচ্ছি। এবার আসা যাক, কেন আপনার প্রথম নামটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসলো? কেন এসেছে? হামিদা খাতুন নাম ছিল, এখন আছে হামিদা বিবি বা হামিদা বেগম, নামটা কেটেছে। রফিক শেখ, কেউ এস কে শেখ লেখে, এস ই কে লেখে, এস আই কে লেখে, শেখ বলা লেখে তো। রফিক আর এ কে আই এফ কিউ আই এফ যা মতো লেখে। এই হচ্ছে সমস্যাতে তো আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছি। একটা ফুল স্টপ ছেড়ে গিয়েছে, যেমন আমার এমডি নওশাদ সিদ্দিকী, এমডি পরে একটা ফুল স্টপ আছে। কোন কাগজে যদি আমার না ফুল স্টপ থাকে, আমিও লজিক্যাল ডিসক্রিপেন্সি এমডি গিয়েছিলাম, আপনার জানেন তাই গেল। এবার আমি বিধায়ক বলে হয়তো তারা তুলে দিয়েছে, যেন একে দেখে ডিস্টার্ব করলে হবে না, এদের মাথা গরম করলে আরো ক্ষতি হয়ে যাবে, তুলে দিয়েছে হয়তো ভয়ে ভয়ে। কিন্তু সবাই তো নওশাদ নয়। কিন্তু কথা হচ্ছে এটা হলো কেন? কম্পিউটারকে আপলোড করতে দিয়েছে, কম্পিউটারকে আপলোড করতে দিয়েছে বলে এটা হয়েছে। প্রথম স্টেপটাই গন্ডগোল হয়েছে, নাহলে আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না, ডিলিটও হতো না। কি হয়েছে? 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল ইসিআই। ঠান্ডা মাথায় শুনুন, এটা আপনার নির্ভর করছে, আপনারা এখন আতঙ্কের মধ্যে আছেন ভাই, আপনারা এখন আতঙ্কের মধ্যে আছেন। তবে আজকেও বলছি, আতঙ্কে থাকলে সমস্যার সমাধান হবে না, আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে না। দরজা বন্ধ করে কাঁদলে কিন্তু ভোটার লিস্টে আপনার নাম উঠবে না, আপনাকে লড়ে নিতে হবে। আমি দাদুর কবর দেখাতাম বলে অনেকের রাগ হয়েছে। এই নন্দীগ্রামের মায়েরা বাপেরা বলো,
তোমার দাদুরা যে কবরে শুয়ে আছে ওই কবরের দলিল আছে কি না নাই আগে বলো, এ জোরে বলো। এ পিছনে যারা আছেন দলিল আছে না নাই? না পরের জায়গা দখল করে অবৈধভাবে শুয়ে আছে? দলিল আছে তো। ওই দলিলটাই কিন্তু ওই দাদুর কবরটাই আপনাকে আগামী দিনে ভোটার লিস্টে নাম পাঠাবে, ভারতীয়তার প্রমাণ হবে। আমি দাদুর কবর দেখাতাম বলে অনেকে রাগ হতো, এটাও বলে দিচ্ছি দাদুর কবরই আপনাদের কাজে লাগবে, মিলিয়ে নেবে আগামী দিনে আসছে। এত কিছু হতো না। 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, যে কম্পিউটার অপারেটর গুলো এই নামগুলো আপলোড করবে, যে নাম গণনা ফর্ম ফিল আপ করলে আপলোড করবে, মমতা ব্যানার্জি দিলেন না। 1000 কম্পিউটার অপারেটরের জন্য কত টাকা খরচ হতো জানেন? মাস গেলে যদি কন্ট্রাকচুয়াল 4 মাসের জন্য যদি রাখতো, 4 মাসে কাজ হয়ে যেত। 1 মাসে তো 1 কোটি টাকা খরচ। 1000 ইন্টু 10,000 মানুষ 1 কোটি, 4 মাসে 4 কোটি। 4 মাসে 4 কোটি টাকা খরচ করলে এই যে নন্দীগ্রামের 95% মুসলমান, 5% নন মুসলিম মানুষরা চিন্তায় আছে, একটা মানুষকে চিন্তায় থাকতে হতো না। 27 লক্ষ নাম যে অন্যায় ভাবে আমি মনে করি ডিলিট করেছে, 7টা নামও অন্যায় ভাবে ডিলিট করার সাহস পেত না। অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন হতো না, খসড়া লিস্টে সবার নাম বেরিয়ে পড়তো, তো ফাইনাল লিস্টেও বেরোতো। কিন্তু হলোটা কেন? 1000 কম্পিউটার অপারেটর দিল না, 4 কোটি টাকা খরচ করলো না। কিন্তু এটা করার জন্য 250 কোটি টাকা খরচ করলো, 90,000 অফিসার দিল, তাতে কোনো সমস্যা নেই। মাত্র 1000 দিলে অফিস কম্পিউটার অপারেটর, 4 কোটি টাকা দিলে এই কাজটা হতো না। তাহলে কি হলো? এখন কি সমস্যা আছে? কম্পিউটারে প্রোগ্রামিং সেট করে দিয়েছে এআই কে। কি মিসম্যাচ হলেই আন্ডার অ্যাডজুডিকেশন, কি লজিক্যাল ডিসক্রিপেন্সি, নামের মিসম্যাচ হলেই তুমি সাইড করো কাগজটাকে। এবার কেমন ভাবে সাইড করেছে? আপনার নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, কাগজটা আমাদের 14টা কাগজ 14 রকম অবস্থা হয়ে পড়ে আছে। আমি 5-7 বছর আগে থেকে কথা বলে আসছি এনআরসি সিএস সময়, যে কাগজ ঠিক রাখবে, যে কটা ডকুমেন্টস আছে ঠিক রাখবে। কিন্তু আপনারা আমার অনেক কথা বিশ্বাস করেননি, বাদ দেন। এখন কি হচ্ছে? মোল্লা মোহাম্মদ আব্দুল করিম ফর্মটা ফিল আপ করেছে, আর ডকুমেন্ট দিচ্ছেন আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, উল্টো। এই অবশ্যই তো এরাই করেছে। কম্পিউটারে যখন দিয়েছে, কম্পিউটার বলছে দুটো নামতে ম্যাচ করছে না, চলো ওর নামে নোটিশ জারি করে দাও। কম্পিউটার ওর জায়গায় যদি কম্পিউটার অপারেটর থাকতো, সে ভালো করে জানে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আর আব্দুল করিম মোল্লা মোহাম্মদ একই ব্যক্তি, তাই না? হামিদা বেগম আর হামিদা খাতুন একই মহিলা, বিয়ের আগে বেগম খাতুন, বিয়ের পরে বিবি বা বেগম হয়েছে। সুতরাং এটা অবৈধ নয়, এটা পাস। কিন্তু কম্পিউটার তো এরকম নয়, যা প্রোগ্রামিং আপনি সেট করবেন সেটাই আপনাকে নেবে। কেমন উদাহরণ দিচ্ছি, কম্পিউটারকে আপনি বলে রাখলেন দুধ দিয়েছেন, পানি দিয়েছেন, জুস দিয়েছেন, মধু দিয়েছেন। কম্পিউটারকে আপনি প্রোগ্রামিং সেট করলেন, যে পানি চাইবে তাকে পানি দেবে, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে চা চাইবে তাকে চা দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে। লোড করা আছে কম্পিউটারে। এখন পানি চাইতে চাইতে পানি শেষ, একটা মানুষ মারা যাচ্ছে, পানি 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 করে চিৎকার করছে। কম্পিউটার কিন্তু পানির পরিবর্তে দুধ তার মুখে ধরবে না, কারণ ওকে প্রোগ্রামিং করে দেওয়া আছে পানি চাইলে পানি, দুধ চাইলে দুধ, মধু চাইলে মধু, জুস চাইলে জুস। বুঝেন, বোঝার চেষ্টা করুন। কিন্তু মানুষ যদি ওটা থাকতো, 4টে বোতল নিয়ে পানি চাইলে পানি বলে দেওয়া আছে, সব শুনতো। কিন্তু মানুষ দেখে চোখের সামনে একটা মানুষ মারা যাচ্ছে, পানি পানি করছে, পানি নেই, অন্তত দুধটা মুখে ধরতো না ভাই? এই উত্তর দেন একটু। আমার কথা কি বুঝতে পারছেন না? সারা দিচ্ছেন না, কোনো হাতটা তুলে সারা দেন তো ভাইরা। বুঝতে পারছেন তো? নাহলে আমি শেষ করে দেবো ভাই। কে চোরকে ডাকাত বলে আমার তার বলতে লাগবে, সব আপনারা জানেন। কে চোরকে ডাকাত বলতে লাগে? যখন যাবেন নেতারা চোর বলে আপনি আপনার বন্ধুকে বললেন, ও দেখবে রাগ করবে আপনাকে। আপনি আপনার বন্ধু বলে চোর দাঁড়া, ও বলবে আমাকে চোর বললি কেন? বুঝে যান, এরা চুরি করতে করতে লোকের টয়লেটে চুরি করে ফেলছে। তাহলে কম্পিউটার আর মানুষের মধ্যে একটা তফাৎ। কম্পিউটারের প্রোগ্রামিং যখন করে দেওয়া হয়েছে, পানি চাইলে পানি, দুধ চাইলে দুধ, মধু চাইলে মধু, আর বাকি যেটা
তাহলে মারা গেলেও একে পানির পরিবর্তে পানি শেষ হয়ে গেছে, দুধ দিয়ে এটা করবে না, তো এআই দিয়ে করেছে। আর আমাদের তো হাজারটা নামের বানান ভুল, সিদ্দিক বানান ভুল, সৈয়দ বানান ভুল, মোল্লা MOLLH MOLLA। আপনাদের টাইটেল কি বেশি এখানে বলুন? শেখ লেখে, SIKH লেখে, SEKH লেখে, যে যার মতো লেখে। নামের বানান ভুল হচ্ছে লজিক্যাল ডিস্টারবেন্সি। লজিক্যাল ডিস্টারবেন্সি হতো না যদি মমতা ব্যানার্জি 1000 কম্পিউটার অপারেটর দিত। তাহলে কম্পিউটার অপারেটররা কি করতো? SK শেখ, SIKH শেখ, দুটোই এক, ওরা এটাকে পাস করে দিত। তাহলে খসড়া লিস্টে আপনার নাম উঠে যেত, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আপনার আসতো না। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম ঢুকলো, এবার শুভেন্দু অধিকারী রাস্তা পেয়ে গেল। ও তো লোভে তাকিয়ে আছে, ও তো রেডি আছে কখন মুসলমানদেরকে সমস্যায় ফেলবো, কখন মুসলমানদেরকে বিপদে ফেলবো। ওরা তো তাকিয়ে আছে শুভেন্দু অধিকারীরা, আমি ফুলটাচ বল পেয়ে গেছি, মারবো স্টেডিয়ামের বাইরে। পেরেছে ফুলটাচ বল মমতা ব্যানার্জি দিল, স্টেডিয়ামের বাইরে পার করে দিল। 95 যা 100% নাম বাদ গেছে, তার মধ্যে 95% মুসলমান হয়ে গেল। তাহলে দুই ফুল মিলে আমাদেরকে কি করলো? এপ্রিল ফুল বানিয়ে দিল। বুঝে আসছে যে এসআইআর নিয়ে যে জায়গায় আপনারা দাঁড়িয়ে, সমাধানের কথাটা তো বলেছি, আরেকবার বলবো, এসআইআর নিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার আতঙ্কে, আমি আপনাদের বলবো এর জন্য সব থেকে বেশি যে দায়ী সেটা হচ্ছে চূড়া ফুলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি, তার সাথে সাথে পদ্ম ফুলের শুভেন্দু অধিকারী, দুজন মিলে প্ল্যান করে পশ্চিম বাংলার মানুষকে আর মুসলমান সম্প্রদায়কে বেশি করে হয়রানি করার টেন্ডার নিয়েছে। তাই সময় এসেছে নন্দীগ্রামের হিন্দু মুসলমান নির্বিশেষে এই দুই ফুলকে, ওই ভাই যেটা বললো যে থামে ঘুরে বিসর্জন দাও। তবে একটা কথা বলে শেষ করছি, তারপরে আমি টাইম নেব, আমাকে তৃতীয় প্রোগ্রামে যেতে হবে। অনুরোধ এটা, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, দেখতে ভালো লাগছে তো এই ফুলগুলো? কত সুন্দর লাগছে না? এটা কতদিন ঘরে রাখা যাবে? কেন? তারপরে শুকোতে পারে, নাহলে পচতে পারে, সব শুকোয় না কিন্তু, শুকোতে পারে বা পচতে পারে। তাহলে কিন্তু নির্দিষ্ট সময় দিয়ে সার গাদায় না ফেলে দিয়ে কি হবে? পচবে, পোকা জন্মাবে। পোকা জন্মালে আমার বাড়ির ছেলে মেয়েরা আছে, পোকা চলবে, কানে নাকে ঢুকবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই সময় এসেছে তৃণমূল বিজেপি নামক দুই দল, একজন 14 বছর 15 বছর, একজন 12 বছর দেশ চালাচ্ছে। সময় এসে গিয়েছে, এ পচতে শুরু করেছে। এখনো যদি একে সার গাদাই না ফেলেন, পোকা জন্মাবে, পশ্চিম বাংলার সম্প্রীতিকে নষ্ট করবে, ঐক্যকে নষ্ট করবে, অধিকারকে খেয়ে নেবে, নারী সুরক্ষা বঞ্চিত হবে, স্কুলে শিক্ষা পাবেন না, স্কুলে ডক্টর পাবেন না। তাই সময় এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সার গাদায় ছুড়ে ফেলে দিন, না এর থেকে যে পোকা বার হবে সময়ে সমাজে কি করবে? বিষ করে দেবে, সমাজকে রোগাগ্রস্ত করে দেবে। তাই আমার আর পরিতেশ বাবুর আর সবে মেরাজ খানের যে বন্ডিং, যে সম্পর্ক, সেটা এই ফুল দুই ফুল মিলে নষ্ট করতে চাইছে। হতে দেবো আমরা হতে দেবো না। তার জন্য বামপন্থী আইএসএফরা মিলে লড়াই করছে। বামেদের কাছ থেকে মাত্র আমরা 30টা সিট নিয়েছি। 2022-21-এ সব মিলিয়ে আমরা 32টা সিটে লড়াই করেছিলাম, কিন্তু এখন 30টা সিট নিয়েছি। কারণ কি? ঐক্য দরকার। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তিগুলোকে এক করতে হবে। প্রয়োজনে সিট কম নেব, বিজেপিরা কোনোভাবে সুযোগ পেয়ে যায়, তৃণমূলরা দ্বিতীয়বারের জন্য আসে, তার আটকানোর দায়িত্বটা আমাদের উপরে বর্তায়। তাই আমরা সিট মাত্র 30টা নিয়েছি। নতুন দল তৈরি হয়েছিল, 32 জায়গায় প্রার্থী দিয়েছিলাম। 5 বছর ধরে জেল কাটলাম, মার খেলাম, আপনিও জেল কেটেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছে, আমাদের ছেলে খুন হয়েছে। দল দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত মানুষ দলকে চিনে গিয়েছে, এবং নওশাদ সিদ্দিকী সম্পর্কে রাস্তায় দাঁড়িয়ে জোর গলায় এভিডেন্স কারো বলার ক্ষমতা নেই। যেই ছেলেটাই তার রাজনৈতিক 5 বছরে একটা শব্দ সংবিধান বহির্ভূত বলেছে বা 1 লাখ টাকার সে দুর্নীতি করেছে, কারো বলার ক্ষমতা নাই উইথ এভিডেন্স। তারপরেও যেভাবে পার্টি আমাদের এক্সটেন্ড হয়েছে, আমরা চাই
চাইলে আজকে ডেটে 70 থেকে 80 জায়গায় প্রার্থী দিয়ে লড়াই করে তাদেরকে জিতিয়ে বিধানসভায় যাতে যাই সেই লড়াই আমরা দিতে পারতাম, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে পশ্চিম মেদিনীপুর একটা, পূর্ব মেদিনীপুরে দুটো, একটা নন্দীগ্রাম, পাঁশকুড়া মসজিদ, বাকি সব সিট আমরা বামপন্থীদেরকে ছেড়ে দিলাম। সারা রাজ্যে 294টার মধ্যে মাত্র 30টা সিট আমরা নিয়েছি। তার কারণটা হচ্ছে বিজেপিকে রুখতে হবে আর তৃণমূলকে হারাতে হবে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় যেখানে খাম চিহ্নকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠালে মানুষের কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, তাহলে কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আগামী 23 এপ্রিল আসছে দিন, একটা তো জবাব দিতেই হবে। যখন পশ্চিমবাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছিল তখন মাননীয় কি বলেছিলেন, আমাদের এবারে দিল্লি রাস্তা দেখাতে হবে, হবে তো নাকি? দেখুন, আমি এতটুকু একবার কথা বলছি আপনাদের। ভাঙড়ে নটোরিয়াস ক্রিমিনাল একজন দাঁড়িয়েছে, জানেন তো? উনি বলছেন 100 কোটি টাকার কাজ করেছি। আবার তার দল থেকে, তৃণমূল থেকে একজন ছেড়ে চলে এসেছে, দুর্নীতি কত সহ্য করতে পারছে না, সে তার ভণ্ডামি ফাঁস করেছে যে 25%, 30% করে কাটমানি নেয়, এইভাবে 100 কোটি। কিন্তু আমার প্রশ্ন এখানে, 2011 থেকে 2021 ভাঙড়ে 10 কোটি টাকার কাজ হয়নি, কিন্তু 21 থেকে 26 100 কোটির কাজ করতে বাধ্য হলো কেন? এই নওশাদ সিদ্দিকীকে বাধ্য করেছে করার। ভাঙড়বাসীর জন্য হয়েছে, কারণ স্রোতের বিপক্ষে গিয়েছে। স্রোতের সাথে মেঘ না চাইতে যদি বৃষ্টি এসে যায়, কেউ কি আর মেঘ চাইবে? আপনার ভোটটা এমনি ভয় দেখে পেয়ে যাচ্ছে, আপনার ডেভেলপ করবে না। আমি যে রোড দিয়ে আসলাম, ওরে বাবা, আমার একটু হ্যারিয়ার গাড়ি একটু তুলনামূলক একটু কমফোর্ট হয়, তাতে আমার কষ্ট হয়ে যাচ্ছিল। যারা টোটো, অটো, সাইকেল বা হেঁটে আসে, তারা কত কষ্ট যন্ত্রণা ভোগ করে আসে। কিন্তু কেন এটা করছে না, ঠিক করছে না? মেঘ না চাইতে বৃষ্টি, যে ঠিক করুক আর নাই করুক, ভোট তো সেই জোড়া ফুলে আসবে। তাই আপনাদের বলবো, একবার গুঁতোটা দেন ভোটে, দেখবেন আপনার রাস্তায় ঘাট থেকে শুরু করে সবটাই দেখুন আপনাদের কাছে হুজুর হুজুর করবে, কি কি লাগবে বন্যা সব করে দেবো একবার বিপক্ষে ভোটটা দিলে। তাই আমি আপনাদের বলবো, আর একটা কথা, পাড়া তৃণমূলের যে চারানা নেতারা আছে তাদের কথা বলবো, ওপর নেতাদের কথা শুনে হই হই করবেন না, মোটেও হই হই করবেন না, কাছে তুলে মই করে দেবে। অনুব্রত মন্ডল জেলে ছিল, 1 মাস পর্যন্ত ওর মেয়ের সাথে রাজ্যের কোন নেতা যোগাযোগ করেনি। পার্থবাবু জেলে গেল, তার মেয়ের সাথে কেউ যোগাযোগ করেনি। এখন একটা বড় নেতা জেল খাচ্ছে, বিড়াল হয়ে গেছে, তার নামটা কি? সন্দেশখালী শাহজাহান শেখ। তৃণমূলের জন্যই লড়াই করেছিল, তৃণমূলকে জিতাতে বলে হিংসা করত। আজকে শাহজাহান শেখ জেলের মধ্যে আছে, তৃণমূলের নেতাদের মুখে কোনো কথা নাই। আপনি তো পড়ার চালানোর নেতা, এতটুকু মনে রাখবেন, 5 টাকার খোঁচাতে শওকত মোল্লার নোংরামি রস্তামিকে আমরা এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, এই 5 টাকার পেনের খোঁচাতে ওকে উঠতে বসতে নটোরিয়াস ক্রিমিনাল যে বলছে এটা নওশাদ সিদ্দিকীর পেনের খোঁচা। তাই পড়ার চালানোর যে নেতারা তৃণমূলের দালালিদের কথা শুনে হই হই করছেন, এতটুকু বলবে, ঘরের ছেলে ঘরে থাকা, যদি থাকতে চান, ছেলের ভাত না খেতে চান, অন্যায় করবেন না। কার জন্য অন্যায় করবেন? পবিত্র করার জন্য। সে পবিত্রতার কদিন আগে এই নন্দীগ্রামের মানুষকে, মুসলমানদেরকে দাঙ্গাবাজ বলে নন্দীগ্রামের বুকে দাঙ্গা সংগঠিত করার চেষ্টা করেছিল, তার জন্য আপনি হুমকি দিচ্ছেন। আপনার মতো নির্লজ্জ মনে আর দ্বিতীয় কেউ নাই। কার জন্য আপনি কথা বললেন? শুভেন্দু অধিকারীর জন্য। যে শুভেন্দু অধিকারী সকাল বিকাল মুসলমান সম্পর্কে সম্প্রীতি বিনষ্ট হওয়ার জন্য বাজে মন্তব্য করে যাচ্ছে, সেই শুভেন্দু অধিকারী হয়ে আপনি লাঠিয়াল বাহিনী হয়ে থাকবে? লজ্জা লাগছে না আপনাদের? তাই বলবো, আপনি দেখুন, এমএলএ হয়ে চলে যাবে বিধানসভায়, 1,21,000 টাকা মাসে পাবে, মাস গেলে ফোন খরচ 5,000 টাকা পাবে। আর আপনি এই ভোটের জন্য আপনার দীর্ঘকালে যিনি প্রতিবেশী, এই ফরিদোস বাবুর সাথে, সবাই মেলার সাহেবদের সাথে হিংসা করছেন। একটু ভাবা দরকার নেই আমাদের? 5,000 টাকা 1 মাস, আমিও মেমোরি ছিল, আছি তো নাকি, এই কদিনের মধ্যে শেষ হয়ে যাবে, খাতাই করবে। এখন আমি পাচ্ছি, এখনো পাচ্ছি, জেনে রাখা দরকার আপনাদের। আজ কত তারিখ? আর একবার সই করতে হবে, বুঝতে পারছো? 1,21,000 টাকা আমি পাই মাসে, তবে আমি 21 পয়সা আনি না। আর যে 1,21,000 নিয়ে নিজের কাছে রেখে দেবে, সেও কোনো অপরাধ করেনি, এটাও বলে যায়। তাহলে বলুন, 5,000 টাকা 1 মাসে ফোন খরচ পাই আমি, হ্যাঁ?
আর এখন ইয়ারলি চার্জ কত? আমি মানলাম আনলিমিটেড, না বছরে চার্জ 4200 টাকা মতো, 4200 4100 টাকা নিল। তাহলে বলুন তার জন্য আপনি লড়াই করবে? পাড়ার চালার নেতাদের বলবো বেশি হয়ে করবেন না। আপনাদের এলাকার বড় নেতা ছিল সুফিয়ান সাহেব, তাই না? সে সুফিয়ান সাহেব দেখলেন আজকে সে তার কোন জায়গায় দাঁড়িয়েছে। আমি এতটুকু বলবো, পাপ কিন্তু বাপকে ছাড়বে না। আর আমরা কার নির্দেশে পাপ করছে সেটা দেখতে যাব না, কে পাপ করছে তাকে খুঁজবো, তাকে আইনের মাধ্যমে শায়েস্তা করে ছাড়বো। এতটুকু বললাম, সম্প্রীতি ঐক্য বজায় রাখো। আর একদিনের ভোটের জন্য 5 বছরের সম্পর্ক নষ্ট করবেন না, 50 বছরের সম্পর্ক নষ্ট করবেন না। ভোট আসবে যাবে, কেন নিজেদের মধ্যে মারামারি হানাহানি করবে? শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি এত লড়াই করে কোনোদিন হাতাহাতি লড়াই করতে দেখেছেন? তাহলে নন্দীগ্রামের মানুষের এত চর্বি, এত চুলকানি কিসের এসে গেল যে তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো? যেদিন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই করবে, আমি সেদিনকে নন্দীগ্রামের মানুষকে বলবো, তখন তোদের হয়ে লড়াই করবে। চর্বি আপনাদের বেশি নাকি? কি খারাপ লাগছে আমার কথা? দলের সর্বোচ্চ নেতারা এই শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে বিধানসভায় এসি রুমে বসে, আর এখানে চায়ের দোকানে আইএসএফ এর লোককে হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা। কত বড় পাগল এরা! আমি অনুরোধ করে যাবো, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি, দেখার দরকার নাই। এক চায়ের দোকানে বসে চা খাবেন। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা এসি রাতে বসলেও নন এসিতে বসে কে বিজেপি, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস, কে নির্দল দেখার দরকার নেই। আপনারা চা খাবেন, এটাও কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আপনাদের মধ্যে 4 টাকা একটু বেশি থাকবে, তাকে বলেন ভাই তুই বিলটা দে, ঠিক আছে? লড়াই শুধু বুথের হবে। আর শহরের বাংলা টিভির সামনে বসে টেস্ট পাউডার লাগিয়ে কি বলবে, এটা উচিত ছিল না? উচিত ছিল না? পরে দেখে এখানে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও বলছি, এসআইআর নিয়ে আতঙ্কে থাকলে এই সমস্যার সমাধান হবে না। কিন্তু আপনাকে আইনি লড়াই লড়ে দিতে হবে। আমার সুপ্রিম কোর্টে মামলা আছে, আমি আইনি লড়াই লড়ছি। বারবার বলছে, এটাই তো আমার প্রার্থী বলছি, নতুন করে। যদি মনে করেন আপনার হয়ে লড়াই করার লোকের দরকার, তাহলে এটাকে বিধানসভার মধ্যে পাঠান। আমার ভাঙড়ে বেশি নাম কাটতে পারিনি, ভালো করে জানে ভাঙড়ের বিধায়ক আছে, বিপদ করে ফেলবে। যে কটা নাম কেটেছে প্রতিটা অঞ্চলে একটা করে উকিল পাঠিয়েছি, শুনে রাখা যাক। যে কটা নাম কেটেছে প্রতিটা অঞ্চলে একটা করে উকিল পাঠিয়েছি, উকিল থেকে সমাধান হচ্ছে। আর আজকে 5টা, কালকে 5টা আবার উকিল বসাচ্ছে আমার অফিসে। যতজন বাকি আছে আসো, সবার হয়ে আমি আইনি লড়াই করব, তাদের কাগজ আমি ঠিক করে দিচ্ছি। ও ভাঙবে, তাহলে সংসার চলবে কি করে? রাষ্ট্রের জানলে ওদেরকে খরচ দেবে কি করে? একটু ভাঙতে দাও। বাইক র্যালি হবে নন্দীগ্রাম, গাড়িটা নিয়ে আসেন।